KTV Originals। দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন, পাওয়ার্ড বাই SNU, কো পাওয়ার্ড বাই ক্যাম্পার এনার্জি অ্যান্ড কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণ দা, স্বাগত তোমাকে স্টেডিয়াম বুলেটিনে। আজ আর শুরুতেই আমরা ভারতীয় ফুটবলের কিছু খবর গুরুত্বপূর্ণ আপনাদের সামনে তুলে ধরবো। আমরা জানি যে ভারতীয় ফুটবলের সময়টা হয়তো ভালো যাচ্ছে না। আমরা গত মঙ্গলবারই দেখলাম যে ফিফার তরফে একটা রীতিমতো পত্রবোমা পাঠানো হয়েছিল ফেডারেশনকে, এবং বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোগত দিক দিয়েও সমস্যা দেখা দিয়েছে। অর্পণ দা, ISL এর ভবিষ্যৎ কিন্তু একটা নিয়ে সন্দিহান চলছে, কবে ISL হবে, এবং তা নিয়ে বৈঠক যেরকম চলছে, আজ শীর্ষ আদালতে প্রস্তাবও পেশ করা হয়েছে। এই বিষয়ে আজকে কি আপডেট পাচ্ছ অর্পণ দা? শুধুমাত্র ISL নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎটা ঠিক কোন দিকে যাচ্ছে সেটার জন্যই আজকে সুপ্রিম কোর্টে শুনানি চলছিল। মানে 3 বছরের দ্বিতীয়বার কার্যত নির্বাসনের মুখে পড়তে চলেছিল ভারতীয় ফুটবল ফেডারেশন। এবং আজকে সুপ্রিম কোর্টে ঠিক কি হয়েছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঙ্গীতাদি, তোমার কাছ থেকে জানতে চাইবো আজকে সুপ্রিম কোর্টে এক্স্যাক্টলি ঠিক কি হলো। দেখো অর্পণ, ভারতীয় ফুটবলের স্বার্থে, আবার সেই অর্থে দেখতে গেলে বিচ্ছেদও বলা যায়, কিন্তু আবারও একজোট হতেও দেখা গেল FSDL এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে। আজকে এই দু পক্ষই তাদের একটা যৌথ প্রস্তাব শীর্ষ আদালতের কাছে জমা দিয়েছে, এবং সেখানে তারা জানিয়েছে যে আপাতত ভারতীয় ফুটবল ফেডারেশন অর্থাৎ AIFF এর সঙ্গে FSDL এর সম্পর্ক ছিন্ন হলো, কিন্তু সুপার কাপ বা AIFF আয়োজিত কোনো টুর্নামেন্ট দিয়েই এবছর খেলা শুরু হবে। এবং AIFF এটাও প্রতিশ্রুতি দিয়েছে যে ISL পরিচালনার জন্য একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক টেন্ডার প্রক্রিয়া তারা চালু করবে, এবং এটা অবশ্যই 2025-এর 15ই অক্টোবরের মধ্যে তারা শেষ করবে। এবং FSDL তাদের আগের যে চুক্তি অধিকার সেটা ছিন্ন করতে রাজি হয়েছে, মানে যেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে তাদের যে 15 বছরের চুক্তি ছিল, সেই চুক্তিটা তারা ছাড়তে রাজি হয়েছে, NOC দেবে বলে জানিয়েছে। এবং ইতিমধ্যেই তারা জুলাই সেপ্টেম্বরের কোয়ার্টার ফিজ, যেটা 12.5 কোটি টাকা পরিশোধ করে দিয়েছে, এবং প্রয়োজনে অক্টোবর ডিসেম্বরের কিস্তিও, অর্থাৎ আবারও 12,50,00,000 অর্থাৎ 12.5 কোটি টাকা অগ্রিম দিতেও AIFF-কে রাজি হয়েছে। এবং ডিসেম্বর থেকে 2025-এর ডিসেম্বর থেকে নতুন মরশুম শুরু করার পরিকল্পনা হয়েছে, যেখানে ISL শুরু হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং এই যে নতুন টেন্ডার হবে, সেই যেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে নতুন টেন্ডার করবে, সেখানে চুক্তি অনুযায়ী যদি FSDL এর সঙ্গে তাদের মতামত এক হয়, তাহলে FSDL এর সঙ্গে তারা আবার নতুন করে চুক্তি করবে AIFF, এবং আবারও হয়তো তারা একসঙ্গে পথ চলা শুরু করবে। এই যৌথ প্রস্তাব আজকে শীর্ষ আদালতে দুপক্ষের তরফ থেকে জমা দেওয়া হয়েছে, এবং শীর্ষ আদালতের এটাও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে ফিফা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে, মানে কল্যাণ চৌবের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে যে হুঁশিয়ারি প্রস্তাব দিয়েছে সংবিধান সংশোধনের, সেটাও শীর্ষ আদালতের কাছে জানানো, তাদের শীর্ষ আদালতের দৃষ্টিগোচর করা হয়েছিল। এবং শীর্ষ আদালত জানিয়েছে যে ফিফার মতো কাজ করবে, এবং তারা তাদের মতো কাজ করবে। আগামী সোমবার আবার পরবর্তী শুনানি রয়েছে, তো সেই শুনানির দিকেই আপাতত তাকিয়ে রয়েছে গোটা দেশ। এবং অবশ্যই ভারতীয় ফুটবল একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। তো সেই কঠিন সময়টা কিভাবে কাটিয়ে ওঠা যায়, সেই চেষ্টায় রয়েছেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। তিনিও সেই চেষ্টা করে যাচ্ছেন, এবং তার টার্ম শেষ হচ্ছে 2026-এ। সেই টার্মের আগে তিনি নিজেও সরতে চান না, এবং নির্বাচন হলে
ফল কি হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ তার রয়েইছে যে নির্বাচন হলে তিনি আবার ফেডারেশনের সভাপতির পদে ফিরে আসতে পারবেন কিনা সেটা একটা প্রশ্নের মুখে তো রয়েইছে। সুতরাং সুপার কাপ দিয়ে এই প্রস্তাবটা যদিও আগেই হয়েছিল, গত সোমবার FSDL এর সঙ্গে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কর্তা ব্যক্তিরা আলোচনায় বসেন এবং সেখানে ঠিক হয় যে সুপার কাপ দিয়ে আপাতত বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের আয়োজিত কোনো প্রতিযোগিতা দিয়ে আপাতত ফুটবল খেলা শুরু হবে, যাতে ক্লাবগুলো সক্রিয় থাকে। কারণ বেশ কিছু ক্লাব ইতিমধ্যেই তাদের ISL এর যেসব ক্লাবগুলো রয়েছে তারা তাদের ফুটবলারদের এবং স্টাফেদের স্যালারি বন্ধ করে দিয়েছে। তারাও একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে সত্যি ভারতীয় ফুটবলের কি হবে। সুতরাং এই দ্বন্দ্বটা কাটাতেই সুপার কাপ বা ভারতীয় ফুটবল ফেডারেশন আয়োজিত কোনো প্রতিযোগিতায় শুরু করার একটা প্ল্যানিং বা একটা প্রোগ্রাম রয়েছে, যাতে ক্লাবগুলো সক্রিয় থাকে এবং অবশ্যই শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের কি ভার্ডিক্ট হচ্ছে সেই দিকে তো নজর থাকবেই। তারপর এই নতুন টেন্ডার এবং ISL আবার ডিসেম্বর থেকে শুরু করা যায় কি না সেই চেষ্টা থাকবে। এবং সব থেকে বড় কথা যেটা, যে আগামী সোমবার যে পরবর্তী শুনানি রয়েছে সেখানে শীর্ষ আদালত কি রায় দেয় বা তারা কি জানায় সেই দিকেই আপাতত প্রত্যেকের নজর রয়েছে। অর্পণ। একদম ধন্যবাদ সঙ্গীতদি তোমাকে। পুরোটা জানতে পারলাম যে সুপ্রিম কোর্টে আজকে এক্স্যাক্টলি কি হলো। এবার দেখা যাক ভবিষ্যতে কি হতে চলেছে, এই দশা আদৌ কাটে কিনা সেটা হয়তো সময়ই বলবে। একদমই অর্পণদা, এবং পরবর্তীতে এই ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কোন দিকে যায় অবশ্যই তার সময় বলবে। আপাতত একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কলকাতা লিগে খুব একটা সুপার সিক্সের লড়াই ভালো জায়গায় নেই মোহনবাগান, তবে আগামীকাল ইস্টবেঙ্গলের সঙ্গে কালীঘাট MS এর ম্যাচ রয়েছে। ম্যাচ নিয়ে ইস্টবেঙ্গল কতটা আত্মবিশ্বাসী, কারণ ইস্টবেঙ্গল কিন্তু একটা ভালো জায়গায় রয়েছে। অর্পণদা এই বিষয়ে কি বলবে? দেখো, একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে বোধহয় মোহনবাগানের সময়টা একদমই ভালো যাচ্ছে না, কারণ ডার্বি হারের পর ঘরোয়া লিগে হার এবং সুপার সিক্সে আদৌ উঠতে পারবে কিনা সেটা হচ্ছে বিষয়। তবে সব নজর কিন্তু আগামীকাল অর্থাৎ শুক্রবার দিন রয়েছে, কালীঘাটের সঙ্গে ম্যাচ রয়েছে এবং দেখা যাক কি হয়। সেখানে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে, আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন স্বপন পাল, সম্বন্ধ থেকে জেনে নেব ঘরোয়া লিগে দুই প্রধানের কি এখন কি কন্ডিশন এবং ঘরোয়া লিগ ঠিক কোন পথে যাচ্ছে। স্বপনদা, তুমি যদি আমার কথা শুনতে পাও তাহলে এই মুহূর্তে জানাও যে কি কন্ডিশনে রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং ঘরোয়া লিগের অবস্থা। অর্পণ, কলকাতা লিগে পয়েন্ট টেবিলে এখন যা পরিস্থিতি তাতে ইস্টবেঙ্গলের সুপার সিক্স নিশ্চিত হয়ে গেল। বাকি দুই প্রধান মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং কিন্তু এখন ঘোর অনিশ্চয়তা। তুমি পয়েন্ট টেবিলটা যদি একবার দেখো, তাদের কিন্তু মোহনবাগান কিন্তু যে পরিস্থিতিতে আছে গতকাল হারার পরে এবং আজকে যা পরিস্থিতিতে আছে তাতে কিন্তু পরবর্তী সব ম্যাচগুলো কিন্তু মোহনবাগানের কাছে এবং মোহামেডানের দুজনের কাছে কিন্তু ডু আর ডাই ম্যাচ। এই মুহূর্তে মোহনবাগান 8 ম্যাচে 14, আর অন্য ক্ষেত্রে কিন্তু বি গ্রুপে মোহামেডান 11 ম্যাচে 10। বুঝতেই পারছো যে পয়েন্ট টেবিলে দুই প্রধান, শতাব্দী প্রাচীন দুই প্রধানের কলকাতা লিগের যে এখন যে অনিশ্চয়, তাতে অবনমন হবে কিনা সেটাও কিন্তু একটা কিন্তু প্রশ্ন দাঁড়িয়ে গেছে। কারণ হচ্ছে আজকে মোহামেডানের এরিয়ানের সঙ্গে ম্যাচ ছিল, কিন্তু আজকে কিন্তু কোনো রকম অঘটন ঘটলে মোহামেডানের অবনমন প্রায় নিশ্চিত হয়ে যেত। কিন্তু সেক্ষেত্রে মোহামেডান আজকে তাদের সম্মান বাঁচিয়েছে, সজল বাগের গোলে আজকে মোহামেডান এরিয়ানের বিরুদ্ধে জিতেছে। অবনমন এখনও খারাপ না কাটলো, কিন্তু ওর পরবর্তী ম্যাচগুলোতে এখন কী হবে বলা যায় না। মোহামেডানের কিন্তু খুব খারাপ পরিস্থিতি। অপরদিকে মোহনবাগান দেখো, মোহনবাগান কিন্তু সুপার সিক্স কিন্তু অবনমন না হলো সুপার সিক্স কিন্তু প্রায় অনিশ্চিত। কারণ মোহনবাগান যদি সুপার সিক্সে জিততে হয় তাহলে পরবর্তী বাকি ম্যাচগুলোকে মোহনবাগানকে জিততেই হবে। এবং ইতিমধ্যে ইস্টবেঙ্গল কিন্তু সুপার সিক্স নিশ্চিত করে ফেলেছে এবং পয়েন্ট টেবিলে শীর্ষে আছে, 10 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। মোহনবাগান ইস্টবেঙ্গলের কালকে কালীঘাট MS এর বিরুদ্ধে ম্যাচ। সুতরাং যে দলে সুপার সিক্স নিশ্চিত হয়ে যায় সে দলের প্লেয়াররা বুঝতে পারছে একটা চনমনে ভাব থাকে বা সুতরাং ইস্টবেঙ্গলের এখন যে ফুটবলারদের যে চনমনে একটা শৈলী ভাষা, সেক্ষেত্রে বাকি ম্যাচগুলো কিন্তু ইস্টবেঙ্গলের জয়টা কিন্তু কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। কিন্তু মোহনবাগানের দেখো, আশা করা যায় মোহনবাগান সুপার সিক্স, আমরা চাইব সুপার সিক্স মোহনবাগান যোগ্যতা অর্জন করুক, কিন্তু কঠিন কাজটা কঠিনভাবে মানতেই হবে। মোহনবাগান যেভাবে পরিস্থিতিতে চলছে, যে পরিস্থিতি চলছে এবং মোহনবাগানের দলের যে সংগত ছন্নছাড়া ভাব, তাতে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যায়। দেখা যাক, আমরা অপেক্ষা করব, আশা করব যে
মোহনবাগান সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে পারবে এবং মোহামেডান অবনমন বাঁচাতে পারবে। তবে লিগের অনেকগুলো ম্যাচ বাকি, তাদের কিন্তু এখন পাখির চোখ করতে হবে এই দুটো ক্ষেত্রেই। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু নিশ্চিত একদম পয়েন্ট টেবিলে একদম শীর্ষে আছে 10 ম্যাচে। কালকে কালীঘাট এমএসএর বিরুদ্ধে যে একটা আলাদা একটা এনার্জি নিয়ে তাদের নামবে ইস্টবেঙ্গল ফুটবলাররা, সে কথা বলাই যায়। অর্পণ, ঠিক তাই স্বপনদা, তুমি যেটা বললে একদমই ঠিক কথা। অবশ্যই কালকের ম্যাচের দিকে তো নজর থাকবেই, তবে দেখা যাক যে আদৌ মোহনবাগান সুপার সিক্সে উঠতে পারে কিনা। ভাস্বতী, একদমই, এবং ভারতীয় ক্রিকেটেরও অন্যান্য আপডেট আপনাদের দেবো। তবে সময় হয়ে গিয়েছে এখন আরও একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করব, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেটীয় জীবন বড় পর্দায় দেখতে কিন্তু রীতিমতো মুখিয়ে রয়েছেন ক্রীড়াপ্রেমীরা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রিন্স অফ ক্যালকাটাকে দেখা যাবে তার ক্রিকেট কেরিয়ার থেকে বিভিন্ন বিষয় এই পর্দায় ফুটে উঠবে, এবং রাজকুমার রাওকে সেই ভূমিকায় দেখা যাবে। অক্টোবরে পা রাখতে চলেছেন তিনি শহরে, এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কিন্তু তিনি 1 মাস সময় কাটাবেন এবং তাকে সব রকমভাবে অবজার্ভ করবেন। অর্পণদা, এই বিষয়ে কি খবর পাচ্ছ? দেখো, একটা বিষয় জানিয়ে রাখি যে শুটিংটা পিছিয়ে গিয়েছে, অক্টোবরে শুটিং হওয়ার কোনো সম্ভাবনা নেই এখনো পর্যন্ত, যা আমাদের কাছে খবর এসে পৌঁছেছে। কারণ চলতি বছরের জুলাইতে শুটিং হবার কথা ছিল এবং সেটা পিছিয়ে গিয়ে আগামী বছর জানুয়ারিতে হবে। এর জন্য দুটি কারণ রয়েছে। সেটা হচ্ছে যে হঠাৎ করে আবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনী নিয়ে বা বায়োপিক নিয়ে চর্চায় কেন হলো, কারণ গতকাল এবং গত পরশু একটা টিম কলকাতা থেকে এসেছে। তারা ইডেন গার্ডেন্স থেকে শুরু করে সৌরভ যেখান থেকে বড় হয়েছেন তার বাড়িতে গিয়েছে, সমস্ত কিছু ঘুরে দেখেছেন। এবং রাজকুমার রাও এটা হচ্ছে একটা পার্ট, সেই কারণে কিন্তু এত চর্চায় হয়ে গিয়েছে। এবং দ্বিতীয়ত যে শুটিংটা কেন পিছলো, বারবার দর্শকরা জানতে চাইছিলেন, আমাদের কাছে প্রচুর প্রশ্ন এসেছে। সেটা হচ্ছে যে শুটিং পেছনের একমাত্র কারণ হলো রাজকুমার রাও। তিনি জানিয়েছেন এক্স্যাক্টলি যে যেহেতু নামটা সৌরভ গঙ্গোপাধ্যায়, সেই কারণে তিনি আরও একটু বেশি সময় নিতে চাইছেন, কারণ একটা আবেগ জড়িত রয়েছে। এবং তার সঙ্গে এই যে প্রিন্স অফ কলকাতা এবং ভারতীয় দলকে ওয়ার্ল্ড কাপ ফাইনালে তোলা, ন্যাটওয়েস্ট ট্রফি, সব কিছুর মধ্যে ভারতীয় দলের নতুন টিম ইন্ডিয়া গঠন করা, এই যে একটা চরিত্র এবং তার যে একটা ভূমিকা রয়েছে, সেই বিষয়টাকে পরিপূর্ণভাবে একদম বলা যেতে পারে অ্যাকিউরেটলি করার জন্যই কিন্তু রাজকুমার রায় সময় চেয়েছেন। এবং তিনি আরও একটি বিষয় জানিয়েছেন, সেটি হচ্ছেন রাজকুমার রায় ক্রিকেট খেলতেন কিন্তু তিনি ডানহাতি ব্যাটার, সৌরভ গঙ্গোপাধ্যায় বাঁহাতি ব্যাটার। সেই কারণে কিন্তু তিনি আরেকটু ভালো করে সময় নিচ্ছেন, যাকে বলা হয় গড অফ অফসাইড সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তিনি অফসাইডে যে শটগুলো খেলবেন সেগুলো প্র্যাকটিস করছেন। এবং সবচেয়ে বড় কথা হলো তার জীবনী, যে ব্যক্তিগত জীবন এবং তার স্পোর্টস ক্যারিয়ার পুরোটাই কিন্তু কলকাতা কেন্দ্রিক, এবং কলকাতা থেকেই কিন্তু তার জার্নি শুরু। তারপর তো সারা বিশ্ব তাকে চিনেছেন। সেই কারণে যেহেতু শুটিংটা কলকাতা থেকেই শুরু হবে, সেই কারণে কিন্তু সেপ্টেম্বর, অক্টোবর, দিওয়ালি, এরপর পুজো রয়েছে, ক্রিসমাস রয়েছে, সব কিছুকে সামলে নিয়ে 2026 জানুয়ারি থেকে শুটিং হবার পরিকল্পনা এখনও পর্যন্ত খবর পাওয়া গিয়েছে। তবে নিঃসন্দেহে এটা একটা বড় আপডেট যে একটা খুব নিখুঁত বায়োপিক আসতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়। একদমই, এবং সৌরভকে যারা ভালোবাসেন তাদের কাছে অত্যন্ত আনন্দের খবর। এই বিষয়ে আপডেট তো আপনাদের দিলাম। তবে আমরা জানি যে এশিয়া কাপ শুরু হতে চলেছে আগামী মাস থেকে। এশিয়া কাপ নিয়ে নানান আলোচনা আমরা এই স্টেডিয়াম বুলেটিনের সেগমেন্টে করেছি। ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা বীরেন্দ্র সেহবাগ তিনি খুব গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছেন। এই এশিয়া কাপে 3 জনের কথা তিনি বলেছেন যারা এই ম্যাচের গেম চেঞ্জার হয়ে উঠতে পারেন। কে সেই 3 জন আমি জানবো অর্পণদার থেকে। বীরেন্দ্র সেহবাগ 3 জনের নাম ডেফিনেটলি বলেছেন ভাস্বতী। সেটা বিষয়টা হচ্ছে যেহেতু এশিয়া কাপ, তো সেই কারণে T20 ম্যাচ এবং যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলে যেতে পারে এবং যে কেউ কিন্তু গেম চেঞ্জার হয়ে যেতে পারে। তবু সেহবাগ যেহেতু একজন মানে প্রাক্তন ক্রিকেটার, একটা বিধ্বংসী ক্রিকেটার বলা যেতে পারে, এবং তার প্রেডিকশান বেশিরভাগ সময়তেই মিলে যায়, তো এবারও মিলবে সেই আশা আমরা রাখছি। প্রথম নামটি সেহবাগ যেটি নিয়েছেন জসপ্রীত বুমরা, নিঃসন্দেহে ভারতের সর্বকালের সেরা পেসার, এটা নিয়ে কোনো ডাউট নেই। এখন বিশ্বের 1 নম্বর বোলার, এটা নিয়েও কোনো ডাউট নেই। জসপ্রীত বুমরা যে দলে থাকবে, সেটা IPL হোক বা T20 হোক বা জাতীয় দল হোক, যেখানেই হোক না কেন, সেখানে তিনি যে ছাপ ফেলবেন এটাই স্বাভাবিক। কিন্তু আরেকজন ক্রিকেটার, দ্বিতীয় নাম তিনি যেটা নিয়েছেন অভিষেক শর্মা, যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলে যেতে পারে। আমরা IPL-এ দেখেছি যে কিভাবে একটা 15-16 ওভারে 250 থেকে 60 রান তারা করতে, এবং কিভাবে বিধ্বংসী ব্যাট অভিষেক শর্মা করেন, এবং টিম ইন্ডিয়ার হয়ে তিনি যথেষ্ট ভালো ইনিংস
খেলেছেন, সেই কারণে ডেফিনেটলি তুরুপের তাজ অভিষেক শর্মা হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু যে তৃতীয় নামটি তিনি নিয়েছেন এটা নিয়ে কিন্তু বিস্তর চর্চা চলছে এবং তিনি যে গেম চেঞ্জার হতে পারেন কলকাতা তুরুপের তাজ, কলকাতা ইন দ্য সেন্স বলতে চাইছি কলকাতা নাইট রাইডার্সের, বুঝতেই পারছেন কার কথা বলছি, বরুণ চক্রবর্তী। তিনি থাকা মানেই দলে একটা অতিরিক্ত আত্মবিশ্বাস এবং এই 4 থেকে 5 বছরে তিনি যেভাবে নিজেকে তৈরি করেছেন সেটা নিঃসন্দেহে একটা ভারতীয় ক্রিকেটের সম্পদ বলা যেতে পারে। এবং গুরুদক্ষিণা বারবার যেটা বলি, বাংলাদেশের সঙ্গে যখন ম্যাচ ছিল তখন বরুণ চক্রবর্তীকে সুযোগ দেওয়া এবং তারপর থেকে বাকিটা ইতিহাস। গম্ভীরকে এক প্রকার বলা যেতে পারে প্রতিটা সিরিজেই তিনি গুরুদক্ষিণা দেন এবং আশা করা যাচ্ছে T20 এশিয়া কাপে কিন্তু বরুণ চক্রবর্তী আবারও তার জাদু দেখাবেন এবং আশা করে রাখছি আমরা যে এশিয়া কাপ হয়তো আবারও ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে। একদম এশিয়া কাপ নিয়ে কথা হচ্ছে, আর এই এশিয়া কাপে কিন্তু সুযোগ পাননি মোহাম্মদ শামি। তবে শুধু এশিয়া কাপ কেন, ইংল্যান্ড সফরেও তাকে আমরা দেখতে পাইনি। অস্ট্রেলিয়া সফরে চোটের জন্য মোহাম্মদ শামি ছিলেন না। তবে মোহাম্মদ শামির কাছে এই দলীপ ট্রফি কিন্তু একটা অ্যাসিড টেস্ট, কারণ এই দলীপ ট্রফির মধ্যে দিয়ে তিনি জাতীয় দলে ফিরতে চাইছেন। আজকে 17 ওভারে তিনি একটি উইকেট নিয়েছেন। মোহাম্মদ শামির আগামী ভবিষ্যৎ নিয়ে কি বলবে অর্পণদা? একটা বিষয় খুব পরিষ্কার, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে যদি আর একটু যাই তাহলে 2023 বিশ্বকাপে মোহাম্মদ শামি যে পারফর্মটা করেছেন তা এক কথায় অসাধারণ। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তারপরে কিন্তু চোটের জন্য মাঠের বাইরে এবং তারপর আজকে অর্থাৎ বৃহস্পতিবার তার কিন্তু সবুজ গালিচায় ফেরা এবং সেখানেই কিন্তু দলীপ ট্রফিতে তিনি বল করেছেন এবং ছন্দে দেখা গিয়েছে তাকে। গতকাল একটি ইন্টারভিউ প্রকাশ হয়েছিল, সেখানে তিনি পরিষ্কার বলে দিয়েছেন তিনি যথেষ্ট সুস্থ, তিনি ছন্দে রয়েছেন, আশা করছেন তিনি তার পুরনো যে ছন্দ সেটা খুব দ্রুত ফিরে পাবেন এবং তিনি জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারবেন। তার অবসর নিয়ে যে জল্পনা চলছিল তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে এখনই তার অবসর নেবার কোনো পরিকল্পনা নেই এবং তার একটাই লক্ষ্য 2027 বিশ্বকাপ জেতা। 2023 একদম গোড়ায় এসে মানে ফাইনালে হার তিনি সেটা মেনে নিতে পারেননি, কোনো ভারতীয় সমর্থক মেনে নিতে পারেননি। তবে সেই আশা এখনও পর্যন্ত রয়েছেন, স্বপ্ন পূরণ এখনও বাকি রয়েছে। তাই 2027 বিশ্বকাপ তিনি জিততে চান দলের হয়ে ভালো পারফর্ম করে। তো সেই কারণে এখনও তার মাথায় কোনো রকম কোনো অবসরের চিন্তা ভাবনা নেই এবং তিনি এ কথাটাও বলেছেন যে আমার শরীর যতদিন চলছে, আমার খেলতে যতদিন ইচ্ছা করছে আমি ততদিন খেলবো। যদি ভারতীয় দলে মনে হয় যে আমার সুযোগ আর নেই, আমি ঘরোয়া ক্রিকেট খেলবো, তবে ক্রিকেট খেলা আমি চালিয়ে যাব। তবে আমার বারবার করে একটা কথাই বলে গেছেন, আমার স্বপ্ন দেশের হয়ে 2027 বিশ্বকাপ জেতা। একদমই, এবং 2027 ওয়ানডে বিশ্বকাপকে কিন্তু পাখির চোখ করে এই মুহূর্তে এগোচ্ছেন মোহাম্মদ শামি। অনেক ধন্যবাদ জানাবো অর্পণদা আজকের আলোচনায় থাকার জন্য। স্টেডিয়াম বুলেটিনে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আর অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।